বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নিউজ 24 টিভি চ্যানেলের মুক্তির কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আমরা এই সাপ্তাহিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করে থাকি। আজকে বিষয় হলো প্রত্যাশার বাংলাদেশ। বাংলাদেশের নতুন প্রজন্ম একটি নতুন দেশ দেখতে চায়, যে দেশটি হবে শান্তির দেশ, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। সুতরাং তাদের সেই প্রত্যাশার সাথে আমরা কতটুকু খাপ খাওয়াতে পারবো সে নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন অতিথি। আমার ডান দিক থেকে কর্নেল আশরাফ উদ্দিন, অত্যন্ত প্রফেশনাল বাংলাদেশ সামরিক অফিসার, এবং আরেকজন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এম এ হান্নান মৃধা। আপনাদের দুজনকেই স্বাগতম এই আজকের অনুষ্ঠানে। শ্রদ্ধেয় স্যার, আপনার দুজনই আমার সামরিক বাহিনীতে অত্যন্ত শ্রদ্ধার পাত্র, বয়োজ্যেষ্ঠ অফিসার। আপনারা দুজনেই ব্যাটার্ন, আমিও আপনাদের সাথে যোগ দিয়েছি ব্যাটার্ন হিসাবেই। এবং আমরা দেখতে পাচ্ছি স্যার, বিগত 14, 15 কিংবা 16 বছর ধরে তরুণ প্রজন্ম আজকে দেশের নেতৃত্বের পর্যায়ে চলে এসছে। তারা খুব ভালো চিন্তা করে, তারা দেশ নিয়ে চিন্তা করে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, এসবগুলো নিয়ে কিন্তু আজকে দেখা যায় তারা খুব সুন্দর লিখতেও পারে, বলতেও পারে এবং জনমত গঠন করে ফেলতে পারে। এবং তাদেরই আন্দোলনের ফসল হলো আজকের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। আজকে অনেকদিন হয়ে গেল, 5 মাস হয়ে গেল, তাদের প্রত্যাশার সাথে অনেক কিছুই মিল হচ্ছে না। এই প্রসঙ্গে আমি প্রথমেই আমার ডান পাশের শ্রদ্ধেয় কর্নেল আশরাফ স্যারের কাছে চলে যাব। স্যার, কেন এই প্রত্যাশার সাথে বর্তমান সরকারের অনেক কিছুই সঠিকভাবে এগুচ্ছে বলে মনে হচ্ছে না? এই ব্যাপারে আপনার মন্তব্য স্যার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বছরের শুরুতেই আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। আসলে মানুষ অনেক দিন, গত 15 বছর তো অত্যন্ত সাফার করেছে, তারপরেও গত 53 বছরে স্বাধীনতার যে সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মর্যাদা, যেটার ভিত্তিতে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। পরবর্তীতে যে 4টা নীতি এনে দেওয়া হয়েছে, এগুলো ঢুকিয়ে দেওয়া নীতি, এগুলো আমাদের চাহিদা ছিল না, কিন্তু সেগুলোকে কার্যকর করা হয়নি বা কার্যকর করা যায়নি কারণ আমাদের বৃহৎ প্রতিবেশীর কতগুলো দুষ্টামি এবং তাদের নিজস্ব স্বার্থের জন্য যে সব পররাষ্ট্রনীতি, সেজন্য। আপনি যে কথাটা বললেন যে বর্তমানের যারা যুব সমাজ, তারা নেতৃত্ব নিয়েছে, আসলে ব্যাপারটা ঠিক আমি ওইভাবে দেখতে চাই না, আমি অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি অলওয়েজ ওভারটেক্স ইনঅ্যাক্টিভিটি। তা আমরা আমাদের প্রজন্ম, যারা বয়স্ক, যারা রাজনীতিবিদ, তারা যে কোনো কারণেই হোক না কেন আমরা মাঠে থাকতে পারিনি, কাজ করতে পারিনি, কাজ করা যায়নি। আর সেখানে সামান্য কোটা আন্দোলন দিয়ে রাস্তায় নেমে এসে যুবকরা যা দেখালো, একটার পর একটা, এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে জনতা যেভাবে সায় দিল, তখন আমাদের দ্বিতীয় স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। এখন প্রত্যাশা তৈরি হয়েছে। এখন এখানে একটা কথা বলবো, ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, মাইলস টু গো বিফোর ইউ স্লিপ। আমাদেরকে অনেক দূর যেতে হবে। এই যে অনেক দূর যেতে, আমি যদি প্রত্যেক কদমে কদমে জিজ্ঞেস করি আপনাকে যে কতদূর গেলেন, এখনও যাচ্ছেন না কেন, আর কতটুকু বাকি, তাড়াতাড়ি যাচ্ছেন না কেন, তাইলে তো হবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বর্তমান যে সরকারটা আছে, যে সরকারটা তত্ত্বাবধায়ক সরকার বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, ইভেন অন্তর্বর্তীকালীন সরকারেরও এটা ডেফিনেশনের মধ্যে পড়ে না। এটা একটা বিশেষ সরকার। এটা কিন্তু সাংঘাতিক রকমভাবে নন পলিটিক্যাল একটা সরকার। তো পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া অন্যরা যখন রাষ্ট্র চালায়, তখন কিন্তু আসলে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছু চাওয়াও যায় না, আশাও করা উচিত না। ইয়েস, তাদের কাছে সব কিছু করতে হবে। পলিটিক্যাল পার্টি যারা আছে, বিশেষ করে যারা এখন প্রধান 2টা পলিটিক্যাল পার্টি এবং সরব অনেকগুলো ছোট ছোট পার্টি, তাদের কাছ থেকে, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে, এই নয় যে তারা নিজের কাছে থেকে সব কিছু করে ফেলবে। আমি বলবো মোটা দাগে আসলে কাজটা কিন্তু সব কিছু সংশোধন করা না। কারণ গত 15 বছরে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা
এবং তারও আগে তার পিতার যে দুষ্কৃতিকাল, এই যে শেখ মুজিবের, এই সময় দেশের প্রভূত ক্ষতি হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। এত ধ্বংসযজ্ঞের মধ্যে একটা রাষ্ট্রকে দাঁড় করানো এটা খুব সহজ ব্যাপার। স্যার, এই প্রসঙ্গে আপনারা দৃষ্টি আকর্ষণ করছি। এখন পৃথিবীর প্রায় সব মানুষই জানে আমাদের দেশের এই ঘটনা বহুল যে সময়গুলো আমাদের কেটেছে, এবং অনেকেই বলে থাকেন যে ইন্ডিয়ার প্রদত্ত একটা সরকার, যার প্রধান ছিলেন হাসিনা, এবং তাকে সাইকোপ্যাথ হিসেবে সবাই আখ্যা দিয়ে থাকে। তার সাথে তো আমার মনে হয় অনেকাংশে আমাদের দেশের মানুষও বিগত 16 বছরে প্রত্যেকের ভিতরে কিছু সেই ছোঁয়াটা লেগেছে, সাইকোপ্যাথের ছোঁয়া। এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন স্যার। বিষয়টা হচ্ছে, অনেক বছর আগে যখন শেখ হাসিনার প্রথম সরকারের সময় একজন বিচারপতি এই কথা বলেছিল, শি ইজ রং হেডেড। এই রং হেডেড কথাটার সরাসরি বাংলা হচ্ছে পাগল। এটা বিরোধী দলেরও না, সমালোচকরাও না, কেউ এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই। আরেকটা হলো তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী মতিউর রহমান রেন্টু ছাত্রনেতা, পরবর্তীকালে সে তার স্ত্রী একেবারে ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছে শেখ হাসিনার। অর্থাৎ উনি দেশে যখন ফিরে এসেছেন, শহীদ জিয়াউর রহমান যখন তাকে দেশে ফিরিয়ে আনলেন, বদান্যতা দেখালেন, ও তখন থেকেই উনি এই সাইকোপ্যাথের মতো করে পাগলামি সব ডিসিশন এবং কর্মকাণ্ড করা শুরু করেছেন। ওনার দরকার লাশ, ওনার দরকার রক্ত, উনি চান লাশ পুরুক, এবং ওখানে গিয়ে আহতদেরকে দেখতে গিয়ে উনি কান্নার ভান করবেন, অসময়ে নামাজ পড়ার ভনিতা করবেন। সবাই জানে এগুলো নিয়ে হাসাহাসি হয়েছে, কিন্তু এগুলো সম্পর্কে আমাদের জাতিকে খুব বেশি সচেতন করা যায়নি, অথবা হয়নি, অথবা সিরিয়াসলি এইভাবে করা হয়নি। তো আপনি যেটা বলছেন, সে সাইকোপ্যাথ, তো সাইকোপ্যাথের সাথে যারা কাজ করে তারা একটা ট্রমার মধ্যে থাকে। এটা কিন্তু ডাক্তারদের বেলায়ও। আচ্ছা, ডাক্তাররা, তারপর ইভেন একজন ডাক্তার বলে যে আমরা যখন এদেরকে সবাইকে ডিল করি তখন তো আমরা উই রিমেইন ইন মেন্টাল স্ট্রেস। তো তেমনি করে একটা ট্রমা এই পুরো জাতির মধ্যে ছিল, এটা আপনি বুঝতে পারবেন বিকজ 5 তারিখে যখন স্বাধীন হয়ে গেল, তারপরেও আপনি দেখবেন অনেকে কথা বলতে ভয় পাচ্ছে, যদি আবার কিছু হয়, যদি আবার ফিরে আসে। এই ধরনের ফিরে আসার আশাও করা যায় না, এটা সম্ভব না। এটা আমরা তো তাই নো, এই ধরনের কথা বলবেন না, মানে এটা বিচার করবেন না, এটা সম্ভব নয়, এটা অসম্ভব না। বিচার করা যাবে, কিন্তু ফিরে আসা মানে হলো ক্ষমতায় ফিরে আসা বলছি সেটা না। তারা তো অনেকেই চাচ্ছে তার বিচার হোক এদেশে। অবশ্যই বিচার তার হবে, তাকে যারা 17 বছর ধরে দলীয় প্রধান নির্বাচিত করেছে তাদের হবে, তার সময় যারা লুটপাটের ভাগিদার ছিল তারা হবে, যারা সবাই তাকে এতদিন, তার মানে আমরা তাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো, সে আসবে না, আসতে বাধ্য সে। সো আমি যেটা বলছিলাম, এই যে ট্রমা, পুরা জাতি কিন্তু একটা ট্রমার মধ্যে আছে। এখনো আপনি দেখবেন অনেকেই একটা ভয় পায় কথা বলতে। এই যে স্বাধীনতার মানে হয়ে গেল, এখন ডক্টর ইউনূস একবার খুব সুন্দর বলেছিলেন যে আপনারা বলুন, আপনারা সমালোচনা করুন, আমরা শুনতে চাই। তো এটার দুইটা দিক হয়েছে, যারা ট্রমার মধ্যে আছে এখনও তারা বলতে ভয় পায়, আর আরেক দল এত বেশি বলা শুরু করেছে, এত বেশি এই সুযোগটাকে মিসইউজ করছে, তো তার সুযোগ নিচ্ছে আবার কিছু শেখ হাসিনার প্রাক্তন সহযোগীরা, আওয়ামী দালাল এবং ভারতীয় চক্ররা। অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা হান্নান মৃধা, আপনিও তো একজন সৈনিক, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক আপনি, এবং আপনাকে সরাসরি বিভিন্নভাবে আমি তো আপনাকে সবসময় পেয়েছি। সেই দীর্ঘ আন্দোলনের সময় আপনি আমার সাথী ছিলেন, এবং আপনি নির্ভয়ে সাইকোপ্যাথের বিরুদ্ধে এবং একই সাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনি কথা বলেছেন। আপনার সেই বজ্রকণ্ঠ এখন আমার কানে বেজে ওঠে। কর্নেল হান্নান মৃধা, আপনার কি মনে হয় এই বর্তমান যে পরিস্থিতি চলছে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে সরকার কতটুকু ম্যাচ করছে? আবার একই সাথে এটাও আমরা শুনতে পাচ্ছি, সেই বিগত ফ্যাসিস্ট আমলে দেশকে বিভক্ত করার যে সমস্ত এলিমেন্টগুলো ছিল মানুষের মুখে মুখে, সেগুলো আবার নতুন করে অনেক দলের মুখের শোনা যাচ্ছে। এটা কি অশুভ সংকেত নয় প্রত্যাশার বাংলাদেশ পেতে? আপনি কি মনে করেন?
থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। একটা কথা আছে ইংরেজিতে যে ইফ ব্লাড ইজ টেকেন অ্যাজ দি কস্ট অফ লিবারেশন দেন বাংলাদেশ হ্যাজ ওভারপেড ইট। আই সি গুড। 9 মাসের মধ্যে একটা দেশ স্বাধীন করতে যে বেবি ইজ প্রিমেচিউরড, তাকে কিন্তু ম্যাল নিউট্রিশনে ভুগতে হবে। আচ্ছা, এটাকে আরও বেশি স্পিডি করার জন্য ইন্ডিয়া আপ্রাণ চেষ্টা করেছিল। যে ব্যক্তির ইচ্ছা, শক্তি এবং তার জ্ঞান, তাজউদ্দিন আহমেদ সাহেব এটাকে প্রলং করে 9 মাস পর্যন্ত আনতে পেরেছে। হ্যাড ইট বিন শেখ মুজিব, আমি জানি না কি করতো, ধরে নিচ্ছি সে হয়তো আর একটু বুদ্ধি বিবেচনা করে কাজ করতে পারতো। নাম্বার 1, তাজউদ্দিন আহমেদ সাহেব এই যুদ্ধটাকে কিন্তু নভেম্বর পর্যন্ত টেনে এনেছে এই কারণে যাতে কোনোদিন ইন্ডিয়া না বলতে পারে আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি। সেই কারণেই কিন্তু শেখ ফজলুল হক মনি বলেছিল পাকিস্তানের পাকিস্তানে বিশ্বাসী সেনাবাহিনীর সদস্যরা স্বাধীন বাংলাদেশের প্রতি লয়াল হতে পারে না। কত ডেঞ্জারাস কথা! অথচ সেই পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু সমস্ত মুক্তিযুদ্ধকে প্রশিক্ষণ দিয়েছে। যারা পারে নাই, ভাগ্যের নির্মম পরিহাস, তারা ওখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, তাদের রুমে তালা মারে রাখা হতো। জিয়ান জালাল আমাকে বলেছে যে হানান আমাদের রুমে লক করে রেখে যাওয়ার সময় বলে যে জালাল হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, বাইরে থেকে লক করা। 41 PM লং করছে জালাল। যাই হোক, তা কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ স্বাধীন করার ব্যাপারটা আর একটা কথা বলতে হবে। 1970-এর নির্বাচনটা কিন্তু হয়েছিল পাকিস্তানের স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনের জন্য না, অবশ্যই না। বাঙালিরা ভোটে প্রাধান্য পাবে এবং পাকিস্তান শাসন করবে, শাসন না সেবা করবে। কিন্তু ব্যাপারটা সেটা হলো না। যে কারণেই হোক, ভুট্টোর একচেটিয়া মনোভাব, সে যেমন থ্রেট করলো পাকিস্তানকে যে যদি অ্যাসেম্বলিতে বসো পেশোয়ার থেকে লাহোর পর্যন্ত লাশ বয়ে যাবে, বন্ধ করে দেওয়া হবে, থ্রেট। তাকে সমর্থন করলো পাকিস্তানের সেনাবাহিনীরা। কিন্তু জেনারেল ইয়াহিয়া খান এবং তার 3 জন সতীর্থ, লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব আলী খান, জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল জামশেদ, এই 3 জন শেখ মুজিবের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করেছিল। এটা কিন্তু একটা ট্রাই। এবং একটা পর্যায়ে ইয়াহিয়া খান অ্যাকসেপ্টেড শেখ মুজিব অ্যাজ দি প্রাইম মিনিস্টার। অন দি কন্ট্রারি, শেখ মুজিব অলসো অ্যাকসেপ্টেড ইয়াহিয়া খান অ্যাজ দি প্রেসিডেন্ট। আমরা ওই ইতিহাস আমরা জানি স্যার। আমি একটু শেষ করে দিচ্ছি এখন বলে। সেখান থেকে আমরা যুদ্ধে যখন চলে গেলাম, আমাদের কিন্তু কোনো ভিশন ছিল না যে এই দেশটা স্বাধীন হওয়ার পর আমরা কি করব, কারা দেশ গঠন করবে। যার ফলে আফটার দি ওয়ার অফ লিবারেশন ভারতের ডিসিরা আমাদের ডিসি হয়ে গেল, নাম্বার অফ ডিস্ট্রিক্টে কিন্তু তারা ডিসি হয়ে গেল। তাদের সব ক্যান্টনমেন্টগুলো তাদের দখলে ছিল, সব দখলে ছিল। প্রত্যেকটা ক্যাডেট কলেজের থেকে ইনস্ট্রুমেন্ট বক্স পর্যন্ত লুট করে নিয়ে গেল। একজন বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল বাধা দেওয়ার ফলে হি ওয়াজ অ্যারেস্টেড টিল শেখ মুজিব কেম ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড গট রিলিজ। তার মানে আপত্তি করে না কেউ। তার মানে তখন মুক্তিযুদ্ধের পরে আমরা শান্তির দেশ পাওয়া তো দূরের কথা, অসম্ভব, তাই তো। এটা আমি বলবো। এবং এখানে একটু কথা বলতে হবে, শেখ মুজিব 8 তারিখে কিন্তু পাকিস্তান থেকে লন্ডনে আসলো। তার 2 দিন থাকার ইচ্ছে ছিল, বিকজ অফ হিজ ওয়াইফ ran him up after another যে if you do not come back quickly this country cannot be kept intact। তখন সংস্থা ছিল। বাট শেখ মুজিবের এইটুকু আমি গুণাগুণ করব, তার একটা ইমেজ ছিল, দ্যাট ইজ ট্রু। সে কিন্তু পাকিস্তানকে ভাঙতে চায় নাই, দ্যাট ইজ ট্রু। এটা কি যদি না, সে যদি পাকিস্তানকে ভাঙতে না চেয়ে থাকে, এটা তো কোনো অন্যায় কিছু দেখছি না, কোনো অপরাধ না। এবং বাংলার মানুষ চেয়েছিল, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিল, বাংলার মানুষ চেয়েছিল। তাহলে কেন সেই দলটির এটাকে বারবার তারা ভুলিয়ে দিতে চাচ্ছে? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে আসাদুদ্দৌলা সাহেব যখন পাকিস্তান থেকে আসেন, তখন উনি কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব। উনি পালায় আসার সময় ওনাকে $600 দিয়েছিল পাকিস্তান থেকে, এবং বলেছিল যে আফগানিস্তানে যাওয়ার সময় লেফটেন্যান্ট জেনারেল উইল গিভ ইউ অ্যানাদার $700, মানে ইউল প্রাকে দেবে। এত আসার পরে 3টে বাচ্চা নেশা কিন্তু ভিজেছিল যে আমাকে যে ধরে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। কিন্তু পাকিস্তানের বর্ডার এসে দি স্যালুটেড হিম। তো উনি ওনার নিজের বক্তব্য বলতেছেন, উনি যখন পানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যখন স্বাক্ষর করতে গেলেন চরণ সিং, তখন 151টা ক্লজ, একটা ক্লজ বাংলাদেশের পক্ষে ছিল না, উনি সাইন করেন নাই।
পরে শরণ সিং ওনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করলো শেখ মুজিবের কাছে যে আপনার এই অফিসার সিএসপি অফিসার পাকিস্তানের প্রশিক্ষণে প্রশিক্ষিত, হি ডাজন্ট নো হাউ টু শো এটিকেটস ম্যানার অল দিস থিং। শেখ মুজিব ওয়াজ লিটল অ্যানাওয়েড, কল্ড হিম, আসাফুদ্দৌলা তোমার বিরুদ্ধে কি বলছে এগুলা? বলে স্যার 151টা ক্লজ, একটা ক্লজ বাংলাদেশের পক্ষে নাই, হাউ ক্যান আই সাইন ইট? তুই ঠিক কথা বলছস? হ্যাঁ ঠিক কথা বলছি। তুই ঠিক করেছস। এই যে আমি এই কথাটা বলছি এই কারণে কিছু কিছু গুণাবলী তার ছিল, কিন্তু না, সে কিন্তু অনেক পারে নাই। গুণাবলী ভালো ছিল। সে কিন্তু কিছু পারে কিছু নাই। পারে নাই। শাহ আজিজের মতো লোকরে অনেকে বলে সে একজন রাজাকার, কিন্তু এই শাহ আজিজ রহমান যখন রিক্সায় করে সচিবালয় গেছে, উনি গাড়ির থেকে তাকাই দিয়েছে শাহ আজিজ কামিং বাই রিক্সা, উনি ডেকে পাঠাইছে, শাহ আজিজ তুমি পাকিস্তানের নাম করা লয়ার, আই ডু নট ওয়ান্ট টু সি ইউ আর গোয়িং বাই রিক্সা। 50,000 টাকা ইয়াই চৌধুরীর মাধ্যমে পাঠাইছে, ওকে বলো একটা মাজদা গাড়ির জন্য কিনে যাই নেয়। হোক স্যার, আমরা ওই ইতিহাসে পরে আসবো। এরপরে আমি এখন আসতেছি কথাটা যে আমাদের আমাদের- দেশের কোনো ফিশন ছিল না, যার ফলে স্বাধীনতার পরপরই আমরা কিন্তু ওই যে ফুটবল যেমন খেলে বেড়ায় এভাবে খেলার চেষ্টা করেছিল। যদি এটা না হতো তাহলে আজকে আমাদের এই দুরবস্থা হতো না। আর একটা কথা বলি, ধন্যবাদ স্যার, আবার আমরা আপনার কাছে ফেরত আসবো। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছি মুক্তির কথা অনুষ্ঠানে। শ্রদ্ধেয় কর্নেল আশরাফ, আমরা শুনলাম কর্নেল হান্নান মৃধার কাছে যে কত ঐতিহাসিক সত্যগুলো উনি সুন্দরভাবে একটার পর এক উপস্থাপন করেছিলেন একটা দেশকে ডিআরএতে নিয়ে যাওয়ার জন্য, যেটা আমরা মিলিটারি ভাষায় বলে ডিআরএ, মানে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য। শেখ মুজিবুর রহমানের শত চেষ্টা থাকা সত্ত্বেও তার আন্তরিকতার অভাব ছিল না, এবং তিনি সবসময় চাইতেন দেশের মঙ্গল। এর ব্যাপারে সে সময় কারই কোনো সন্দেহ ছিল না, কিন্তু তার পাশে চতুর্পাশে তার ভাষায় চাটার দলের কারণে সেটা পারেননি। উনি অসহায়ত্ব বোধ করেছেন। 11ই জানুয়ারি 1975 সালের তার সেই ঐতিহাসিক বক্তব্যে কিন্তু আমরা সেটা শুনেছি যে চতুর্দিকে চাটার দল, আমার কম্বল কোথায়। তার মানে একটা সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান কত অসহায় হলে সেই কথাগুলো বলেছেন। আমরা তো সেটার আরো বহুগুণ বেশি পুনরাবৃত্তি দেখেছি তারই মেয়ের সময়ে, এই দীর্ঘ 16 বছরে। এই 16 বছরে দেশের আপনার ভাষায় সর্বত্র একদম ঘুণে ধরে গেছে। এখন এই গুণে ধরা সমাজকে, গুণে ধরা প্রতিষ্ঠানগুলোকে প্রত্যাশার আলোকে নিয়ে আসার ব্যাপারে আপনি কি মনে করেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি কি করণীয় আছে এই ক্ষেত্রে? আজকের বিষয়টা আরো অদ্ভুত এবং সুন্দর, প্রত্যাশার বাংলাদেশ। স্যার, তা আসলে প্রত্যাশা নিয়েই, স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে, এবং স্বপ্ন যখন আমরা দেখতে যাই তখন আমরা রঙিন স্বপ্ন দেখতে চাই। জি। তো আমি স্বপ্নের কথার আগে এই যে স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এখন কিন্তু আবার বিশেষত ভিন্ন ঘরানার এই আন্দোলনের, এই বিপ্লবের, জুলাই বিপ্লবের যারা আসলে বিপক্ষ শক্তি, তারা নানা ভাগে মুখোশ পরিধান করে ওই স্বাধীনতার গল্প আমাদেরকে শোনাতে চায়। স্বাধীনতা তো আমরা দেখেছি। শেখ মুজিবুর রহমান কখনোই চান নাই পাকিস্তান ভাগ হোক। উনি চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, সরকার প্রধান। হ্যাঁ, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য বা সরকার প্রধান হওয়ার জন্য, রাইট? কিন্তু শেষ পর্যন্ত হয়নি, এবং সেই উনি পাকিস্তানদের হাতে। সেখানেও কি স্যার ইন্ডিয়ার কোনো ষড়যন্ত্র কাজ করেছে কি? এটা কিন্তু ইন্ডিয়ার ইয়ের ইন্টেলিজেন্সের মধ্যে আসেনি। ইন্ডিয়া তাজউদ্দিন আহমেদ, শেখ ফজলুল হক মনি এদেরকে কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু ওরা এসে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেতে পারেনি। এটা কিন্তু তখনকার দিনে শেখ মুজিবুর রহমানের এক ধরনের সিদ্ধান্ত ছিল। এটা আমাদের স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে যে গ্রহণ করতেছিল না শুরু থেকে, সেটা অন্য জিনিস। আমি ওই ইয়েতে যাচ্ছি না। আমি শুধু বলবো যে আজকাল অনেকেই বলে, অনেক খুব আবেগ নিয়ে বলে, যেমন পশ্চিমবঙ্গ থেকে একজন আমাকে সেদিন খুব আবেগ নিয়ে যে এরকম একজন নেতাকে আপনারা মেরে ফেললেন। আসলে ব্যাপারটা তা না। পৃথিবীতে সবচেয়ে ক্যারিশমেটিক লিডাররা এরাই পরে ঘৃণিত শাসক হয়ে যায় যখন তারা একনায়ক হয়, যখন তারা গণহত্যা পরিচালনা করে। শেখ মুজিবুর রহমান সম্পর্কে সব কিছুই ভালো, কিন্তু উনি, তাহলে আপনি যখন শাসন করতে পারছেন না, ইউ স্টেপ ডাউন। না, উনি এটা করেন নাই। উনি করলেন কি? একদলীয় শাসন, এক নেতা, এক দেশ, এক দল। এটা তো গণতন্ত্রের জন্য বিরাট একটা চপটাঘাত, যে গণতন্ত্রের জন্য আমরা স্বাধীন করলাম, যার জন্য কি হলো শেষ পর্যন্ত উনি নিজেই গুণ খুমের ট্রেন্ড শুরু করলেন, এবং যার জন্য ওনার উপর এই জিনিসটা, ওনাকে হত্যা করা হলো, এবং জনগণ কোনো রিয়েক্ট করে নেই।
এবার যখন শেখ হাসিনা পালিয়ে গেল, একটা মানুষও রাস্তায় নেমে আসেনি তার সমর্থনে। বাট হাসিনারও তো একটা কথা ছিল, তার বাবাকে কেন কেউ জানাজা পড়তে এটা আসেনি? বাবারা সবাই এরকম হ্যাঁ, করবে, এরকম দুঃখ তার করবে। বাবার জানাজায় কেউ আসেনি, পুরো দেশবাসীকে শিক্ষা দিবে, এটা বলেছে তো সে। রাইট, এটা ওই জন্য সেদিন আমি একজনকে বলতে শুনলাম, এবং কথাটা ঠিক, যে তার একটা ঘৃণা ছিল এই দেশের মানুষের প্রতি। সে এই দেশের মানুষকে শাস্তি দেবে এই ধরনের একটা মানসিকতা ছিল, দৃঢ় সংকল্প ছিল, এবং এই কথাগুলো সে বলেছেও। কিন্তু কেন জানি আমরা এগুলোকে গুরুত্ব নিইনি। আমি যেটা এখন বলতে যাব সেটা হচ্ছে, এই পুরা সময় ধরে শেখ মুজিবের শাসনামল, শেখ হাসিনার শাসনামল, এই সময় ধরে বাংলাদেশকে কিন্তু ভারত নির্ভর করার একটা প্রক্রিয়া চলেছে। ভারত নির্ভর করতে গেলে আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস করতে হবে, তা করা হয়েছে। এডুকেশনকে একেবারে নিচের খাদে নামিয়ে রাখতে হবে, সেটা করা হয়েছে। পলিটিক্যাল ইনস্টিটিউশনকে পর্যন্ত ম্যাসাকার করে দেওয়া হয়েছে। সব কিছুই এই সেখান থেকে দাঁড়িয়ে এসে এখন বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা সরকার আসলো যাদের অর্থনৈতিক কোনো ভিত্তি নাই। এই কয়দিন আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইকোনমিক রিপোর্টটা দিয়েছেন, এবং উনি নিজে বলছেন যে আমরা এটা নিয়ে রিসার্চ না করলে আমরা জানতাম না কি পরিমাণ লুটপাট করা হয়েছে। সবই তো কি পরিমাণ, এটা যা ছিল অকল্পনীয়, সবই লুট। এটা অকল্পনীয়। কিছুই তো নাই। এটা যদি ফিগার দেওয়া হয় তাহলে এটা অসাধারণ। 300 বিলিয়ন ডলার শুধু হাসিনা একা পাচার করেছে। রাইট। সো এখন কি হয়েছে? ডক্টর ইউনূসের একটা আছে, আন্তর্জাতিক একটা লিঙ্ক আছে, এবং ওনার উপর অন্যরা একটু নির্ভর করতে চাচ্ছেন। সেজন্য যদিও এটি যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, কোনো রকম চুক্তি ছাড়াই তাকে সহযোগিতা করছে, যার জন্য আমাদের ইকোনমি একেবারে ধসে যায়নি, নাহলে আমাদের অবস্থা খুব খারাপ হওয়ার কথা ছিল। জি। আচ্ছা, তাহলে 2 নম্বর হলো গুম কমিশন এটা রিপোর্ট দিয়েছে, তাও প্রথম ভলিউমটা, এবং সেটা যখন বর্ণনা করা হচ্ছে মানুষ রীতিমতো শুনতেই ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। Oh my God! যে মানুষকে মানুষ এত কষ্ট দিতে পারে, ছাত্র লীগ হোক, যুবলীগ হোক, এরা এত দৈত্য দানবের মতো হতে পারে, এখানকার এই যে যারা র্যাব পুলিশ বাহিনীকে এইভাবে অমানসিকভাবে ইউজ করতে পারে, এটার জন্য তো আমরা স্বাধীন হইনি। তো সেই গুনখুমের বিষয়গুলো আস্তে আস্তে রেকর্ড করা হচ্ছে। ছাত্রলীগের নেতাদের একেবারে দালিলিক প্রমাণসহ, ভিডিও প্রমাণ ফুটেজ সহ সব কিছু করে প্রমাণ করে শতাধিক নেতা যে এরকম সন্ত্রাসী, তারপর তারা ছাত্রলীগকে কি করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। একই রকম কর্মকাণ্ড যদি আওয়ামী লীগের বিপুলেও করতে হবে এবং করা হচ্ছে, এটা যদি সময় লাগবে। এই সময়টুকু নিয়ে তারপর এই সময়টুকু তো আপনাকে দিতে হবে। তার উপর আমি তাইলে আরেকটা কথা বলি, যে বর্তমান সরকার যে কাজগুলো করছে, সেদিন আমার ছোট বোন আসলো আমেরিকা থেকে, আমাকে বলল যে বাংলাদেশে আসার সময় বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করার আগে আমরা একটু ট্রমাটাইজড হয়ে যেতাম, যে কোথায় কে এসে কি চার্জ করবে, কোন দিনের জন্য। এখন খুব সুন্দর সিস্টেম চালু করেছে, এখন অত্যন্ত সহযোগী মনোভাব নিয়ে ওরা করতেছে। হসপিটালিটি ইজ ভেরিফাইড। রাইট। থ্যাংক ইউ স্যার। আমি একটা কথা বলি, পেঁয়াজের দামটা 40 টাকায় এসছে, জি, অথচ এই এখনো সিন্ডিকেট কিন্তু ভাঙা যায়নি। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে, একদিনে আমাকেও যদি দায়িত্ব দেওয়া হয়, আপনাকেও যদি দায়িত্ব হয় যে কোনো একটা অর্গানের, ইট ইজ নট পসিবল ফর হিউম্যান বিং। তো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য যদি আমরা না থাকি, মানে না ধরি, তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, আমাদের শত্রুরা সুযোগ পেয়ে যাবে। এই কথাটা আমাদের রাজনীতিবিদদের খুব ভালো করে বুঝতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আবার আমরা সময় পেলে ফিরে আসবো। মানে হান্নান বিদা, সেই একই প্রশ্ন আপনার কাছে, যে আমরা এই প্রত্যাশার বাংলাদেশ পেতে হলে যে যা আমাদের তরুণ প্রজন্ম চায়, সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো এবং কি প্রতিবন্ধকতা আছে, এই সম্পর্কে যদি আপনি। আমি খুব সংক্ষেপে চাইলে বলবো কথাগুলো। শেখ হাসিনাকে ভারত 6-7 বছর লালন পালন করেছে, অ্যালং উইথ হার সিস্টার, নট ফ্রি অফ কস্ট। রাইট। ও পেমেন্টটা পরে নেছে, এবং পরে নিতে এমন ব্যবস্থা করে ফেলেছে, শেখ হাসিনার ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। কিন্তু আর এখানে আমি কেন বলছি কথাটা, যে স্বাধীনতার পরে, আমি তখনই ধরলাম, স্বাধীনতার পরে কি রিলিফ কিন্তু সারা পৃথিবীর থেকে এসছিল। সেই রিলিফ কিন্তু এই আওয়ামী লীগের দল বিক্রি করেছে, চুরি করেছে। এটা সে আছে যে শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের,
ওর গাড়ি 3 টন ইন্ডিয়া চলে যেত রেশন নিয়ে। স্যার, আমরা লোকে বলতো প্রসঙ্গে না, যাব না, স্যার। লোকে বলতো আমরা কি যে প্রত্যাশায় আসি। গাড়িটা চেক করতে গেলে পুলিশ গেলেই উনি ওদের খোড়া পাটা বের করে দিত খালি, মানে এটি গল্প মিথ্যা ছিল যে খোড়া পা বের করে দিলে পুলিশ বুঝতো যে এটা নাসেরের গাড়ি, ধরবে না। এটা কিন্তু শুরু হয়েছিল এভাবে, কিন্তু তারা লুটপাট করে চলে আসতেছিল, আমরা তো কেউ আপত্তি করতে পারে নাই। এরপরে যখন আমাদের এই যে তরুণ প্রজন্ম, কথাই বলি আমি, তরুণ প্রজন্ম কিন্তু একটা কথা সবাই কিন্তু এই কথাটা ভুলে যাচ্ছে। এই যে আন্দোলনটা হলো, আমি তো আই এম টকিং ইন ফ্রন্ট অফ ইউ, ইট মে নট এম্বারেস ইউ। আমরা তো তোমার বাসায় গেছি, চা খাইছি, কফি খাইছি, বিস্কিট খাইছি, আলোচনা করেছি, তোমাকে নেতা বলে তোমার পিছনে আমরা নামাজ আদায় করেছি পর্যন্ত। এটা দেখা দেখি অন্য সমস্ত ডিওসিসগুলো কিন্তু পুলকিত হয়েছে, আনন্দিত হয়েছে। ইভেন আমার সিও বলছে, হান্নান আমরা কিন্তু উদ্বেলিত, উইল ডু সেম থিং। এখানে এই কথা কিন্তু কখনো আসে নাই। আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে, মা বাবা সবাই রাস্তায় নেমে গেছে। এইটা দেখার পরে কিন্তু সার্ভিং সোলজাররা পর্যন্ত বুঝতে পেরেছে, ইফ দে ক্যান গো, হোয়াই উই আর ডুইং দিস থিং। সো এই যে এই রিটায়ার্ড লোকদের এই যে অগ্নিমূর্তি ভাবটা জীবিত সোলজারদেরকে, মানে সার্ভিং সোলজারদেরকে যে উদ্বেলিত করেছে, যার ফলে ওয়াকারুজ্জামান বলতে বাধ্য হয়েছে সেনাবাহিনী গুলি করবে না। এই কথাটা কিন্তু আসতেছে না, নাম্বার 1। নাম্বার 2, সুন আফটার দি 5th August, 7th August-এ 73 জন পুলিশ অফিসারকে আপ টু এডিশনাল আইজি পদোন্নতি দিল। ঠিক তার 2 দিন পরে 373 সিভিল অ্যাডমিন ক্যাডারদেরকে আপ টু এডিশনাল সেক্রেটারি দিয়ে গেল। হোয়াট ইজ দেয়ার রোল অ্যান্ড ক্যাপাবিলিটিজ অ্যান্ড হোয়াট দে হ্যাভ এক্সারসাইজড ইট। এই যে কষ্টটা করে ফেললো। তারপরে 760 জন সিভিল অ্যাডমিন ক্যাডার অফিসারদেরকে পদোন্নতি দিল ভূতপূর্ব দিয়ে। 42 কোটি টাকা ব্যয় করে ফেললো। কই একটা কথা তো কেউ বললো না। হোয়ারাজ অন দি আদার হ্যান্ড এই সেনাবাহিনীর সদস্যরা দাঁড়া দাঁড়ে ঘুরেছে, কিন্তু সবার কাছে গেছে আমাদের হয় রিটায়ার করে দেন, নাই চাকরিতে বলবেন। এই সেনাবাহিনী যে এর পরেও একইভাবে লয়াল থেকে যাবে এই গ্যারান্টিকে দিতে পারছে। তারপর আমি বলবো ওয়ান্স আর্মি অলওয়েজ আর্মি। হয়তো আমরা ফিরে যাব না, কিন্তু আমি মনে করি এ টাইম হ্যাজ কাম ফর এভরিবডি টু রিয়ালাইজ ইট। একটা কথা কিন্তু কেউ বলে না, হোয়াট কর্নেল হক হ্যাজ ডান। আমি কিন্তু একটা কথা বলেছিলাম ইলেকশনের আগে, সেই হবে চেয়ারম্যান যে নির্ভীকভাবে কথা বলতে পেরেছে, যে সত্য কথা বলতে পেরেছে। আপনারা ওই একই রকম হবে। আমাদের বন্ধু ভাই, ছোট ভাই যে মারা গেল, তাকে মেরে ফেললো, এখন কিন্তু বিচার হয় নাই। একটা দাবুকে আমরা করতে পারতাম না যে আমাদের কিছু দরকার নেই, অন্তত এই কাজটা করা হোক, যে তার বিচারটা যেন হয়ে যায়। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, পুনরায় স্বাগতম। আমরা ছিলাম প্রত্যাশার বাংলাদেশে। শ্রদ্ধেয় কর্নেল আশরাফ, আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা প্রত্যাশার বাংলাদেশ দিকে যেতে পারি, আকাঙ্ক্ষার বাংলাদেশ পেতে পারি। এখানে তো রাজনৈতিক দলগুলো যারা আছে, কেননা একটি রাজনৈতিক দলই তো দেশটাকে ডুবিয়ে দিল, এবং এটা তো দায়িত্ব পড়ে এখন পরবর্তী রাজনৈতিক দলগুলোর যেখান থেকে দেশটাকে উদ্ধার করার। একই রকম তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, বাংলাদেশের বর্তমানে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামী, এছাড়া আরও অনেক ক্ষুদ্র দলগুলো আছে, তারা কি সেই প্রত্যাশার বাংলাদেশটিকে পাওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে ধরনের সহযোগিতা থাকার কথা ছিল, সেই বিষয়টিতে এখন কিছুটা দ্বন্দ্বের মতো মনে হচ্ছে? আপনার এই ব্যাপারে কি মন্তব্য স্যার? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু পজিটিভ নোটের মানুষ, আমি নেগেটিভ ইয়ে নিয়ে চলি না। তো আমি বলবো যে হোয়াট এভার ইজ হ্যাপনিং হ্যাজ গট রিজন অ্যান্ড লজিক, এবং কোনোটাই কন্ডেম করার প্রয়োজন নেই। শুরুতে একটা কথা বলি যে পরশুদিন ছিল 31শে ডিসেম্বর, এবং শহীদ মিনারে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করবে ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল। পরে অত্যন্ত ভালো লেগেছে আমাদের যে সরকারের সাথে সমন্বয় করে এটা পরে করা হবে এই ধরনের। সুতরাং তারা মার্চ ফর ডেমোক্রেসি বলে, ফ্রিডম বলে তারা এটা থেকে সরে এসছে। আমরা বলি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাহলে এই ছাত্ররা কারা, ছাত্ররা কি? অনেক পলিটিশিয়ান, এমনকি অনেক টক শোবিদ এদেরকে ইচ্ছামতো ধোলাই করে যে তোমরা কিছুই বুঝো না, তোমরা ছাত্ররা ইত্যাদি 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 ইত্যাদি। আমি রাইট তাচ্ছিল্য করে। বেসিক্যালি এরা পলিটিশিয়ান না,
কিন্তু এরা একটা প্রেশার গ্রুপ, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। কিছুদিন আগে যখন আনসাররা গিয়ে সচিবালয় বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং নৈরাজ্য কায়েম করেছিল, সারাদিন পুলিশ যায় নাই, আর্মি যায় নাই, কেউ যায়নি। এই ছাত্ররা গিয়ে নিজেরা রিস্ক নিয়ে আহত হয়ে এটাকে দমন করেছে। রিক্সা লীগ হঠাৎ করে রাস্তায় নেমে ওই যে ছাত্রলীগের নেতারা রিক্সা চালকের বেশে লম্বা লম্বা লেকচার দিয়ে ছাত্ররা গিয়ে এগুলোকে দমন করেছে। জি, এখন দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, সরকার যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এটার মধ্যে লোক কারা? এর মধ্যে সবাই যে একেবারে আমাদের আন্দোলনের সাথে সহমর্মিতা পোষণ করে বড় হয়েছে তার এরকম কেউ নেই। অনেকে আছে প্রবীণ, অনেকের ব্যাপারে সন্দেহ আছে। তো এই কথাগুলো বলা হয়েছে, যখন শুনছে না তখন আবার চলে গেছে শহীদ মিনারে। সো দিস ইজ এ প্রেশার গ্রুপ, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রেশার গ্রুপ ইজ এ পজিটিভ থিং, আদারওয়াইজ কোনো মতেই হ্যান্ডেল করা যাবে না। বিকজ এখানে সেটা ঠিক আছে, আমরা জানতে চাচ্ছি যে পলিটিক্যাল আমি আসছি ওটা, যেমন অম্বার্টসম্যান বলে যে কথাটা, যে ওই ধরনের কোনো জিনিস এখন নাই, কাজ করছে না, সুতরাং কে কাকে চালাবে? এখন ওরা বলেছে সবাই, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন যে ঠিক আছে আমরা সমন্বয় করব, এবং একটা আশার কথা যে সব পলিটিক্যাল পার্টিকে নিয়ে বসে আলোচনা করবে। এখন পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থা কি? এখানে একটা কথা আছে, যেমন আমি, আপনি, তারপর এই যে হান্নান মৃধা, যদি কোথাও যাই, আমরা যা বলবো, আজকে যা বলবো, কালকেও তাই বলবো, এখানেও তা বলবো, ঘরেও তা বলবো, বাইরেও তা বলবো। কিন্তু পলিটিক্যাল রিয়ালিটি হচ্ছে পলিটিক্যাল লিডার ক্যানট ডু দ্যাট। পলিটিক্যাল লিডার, এটা কি তাদের, আমি বলবো, মূল্যবোধের অবক্ষয় নয়? নো, এটা কোনো অবক্ষয় নয়, এটা হচ্ছে পলিটিক্যাল রিয়ালিটি এন্ড গ্রাউন্ড রিয়ালিটি। পলিটিক্যাল রিয়ালিটি কেন খারাপ জিনিস? কেন পলিটিক্যাল রিয়ালিটি? সেটা না, আমি বলছি, আমি তাহলে একটা ছোট উদাহরণ দিই। জি, বন্যায় ডিউটি করতে গেছি মাগুরায়, ওদের দেশে। তো আমরা চলে আসার সময় ওই উপজেলা চেয়ারম্যানদের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছিল। একজন উপজেলা চেয়ারম্যান, ওই যে সদরের উপজেলা চেয়ারম্যান ছিল আউয়াল, সে বললো যে আশা ভাই আপনি যদি চলে যান, এতদিন আমরা যেভাবে ডিস্ট্রিবিউট করতেছিলাম সেইভাবে নিয়ম মেনে ডিস্ট্রিবিউট করতে পারবো না। কেন পারবো না? এই জন্য যে আমি যখন ডিস্ট্রিবিউট করতে যাব, আমি যারা ফ্লাড এফেক্টেড তাদেরকে দেব, কিন্তু আমি ফ্লাড এফেক্টেড দিতে গেলে আমাকে যারা ভোট দিয়েছিল ওরা এসে বলবে ওরা তো তোমাকে ভোট দেয় নাই, তুমি ওরা না খেয়ে মরে যাক, তুমি ওকে রিলিফ দিতে যাচ্ছ কেন? রিলিফ দেবা আমাকে, আর যদি না দাও আমাদেরকে তাহলে আগামী ভোটে আমি তোমাদের সাথে নাই। বলে আমি কি করব? তখন আমাকে কম্প্রোমাইজ করতে হবে। এই হলো পলিটিক্যাল রিয়ালিটি। আর গ্রাউন্ড রিয়ালিটি কি? গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকেই দিতে হবে। সুতরাং পলিটিক্যাল রিয়ালিটি, পলিটিক্যাল ইন্টারেস্ট, পার্টি ইন্টারেস্ট, এগুলো যার জন্য বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, বলা হয় কেন? বিকজ এর মধ্যে একটু ঘাটতি আছে। তো এটা যখন করতে যাবে, তারপরেও আমাদেরকে বড় মোটা দাগে দেখতে হবে যে মানে প্রধানরা, দলীয় প্রধানরা কী করছেন। যেমন তারেক রহমান সাহেব অলরেডি বলেছেন ধৈর্য ধরার জন্য, এই সরকার যেন ফেল না করে এবং সবভাবে সর্বাত্মক সহযোগিতা করে। বিএনপির অনেক নেতা উল্টাপাল্টা বলতেছে, যেগুলো শেখ হাসিনার কথা বা ভারতীয় কথা ইত্যাদি মানুষ সমালোচনা করতেছে, বাট দ্যাট শুড নট কাম ইন দ্য প্রাইম লাইন। তারপর পরবর্তী হচ্ছে জামাত ইসলামীও এইভাবে বলেছে যে আমরা যৌক্তিক সময় দেব, কিন্তু তাদেরকেও তো ইলেকশন করতে হবে। সো ইলেকশনের ব্যাপারটা এই যে ইলেকশন করতে হবে, কিন্তু এই ইলেকশন করে আবার যেন একটা সরকার না আসে যাদের হাতে আইন এবং অস্ত্র, সংবিধান সব কিছু থাকবে, পুলিশ বাহিনী থাকবে আগের মতো স্বৈরাচার হয়ে যাওয়ার মতো। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করা দরকার সেটা হলো সব রাজনৈতিক দলদেরকে এগ্রিমেন্টে নিয়ে কিছু সংস্কারের জন্য এগ্রি করতে হবে। রাইট, বুঝতে পেরেছি স্যার আপনার কথা। আমরা এই পর্যায়ে আসবো কর্নেল হান্নান মৃধা, আপনার সাজেশন কি? আমি মনে করি যে আমাদেরকে একটা কথা বলা হচ্ছে যে কারোর সাথে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব, এই কথাটা সঠিক না। এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সেকেন্ড ওয়ার্ল্ডের সময় জাপানে যারা, ফার্স্ট ওয়ার্ল্ডের সময় বোমা মেরেছিল, তাদের সাথে কি আজকে আমেরিকার জাপানের বন্ধুত্ব হয়েছে না? ইরাক ইরানের যুদ্ধের পরে আজকে ইরান ইরাককে দুইজনে মিলে একজনকে আঘাত করার চেষ্টা করতেছে না? করতেছে। আমাদেরকে এই কথাটা বলে শুধুমাত্র আমাদের বন্ধুর কাছে, যারা বন্ধু হতে চাচ্ছে তার থেকে দূরে রাখা হচ্ছে। ইট ইজ নট লাইক দ্যাট। এনিমি অফ মাই এনিমি উইল বি মাই ফ্রেন্ড, দ্যাট শুড বি আওয়ার পলিসি। এখন যদি বলা হয় কথা না, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সেক্রেটারি থেকে পিয়ন পর্যন্ত অল ওয়ার হিন্দুজ, কই হিন্দু কোনো পত্রিকাতে কথাটা একবারও লেখে নেই, এদেশের কোনো মুসলমান তো আপত্তি করে নাই। অথচ যখনই
একজন হিন্দু, এই আমাদের কি বলে এই যে পিবিআই এর চেয়ারম্যান, 3 ভাই কিন্তু হিন্দু, একজন শেখ হাসিনা ব্যাংকের চেয়ারম্যান, একজন ডাক্তার প্রফেসর, আর একজন পিবিআই এর চেয়ার যে ডিজি। আই হ্যাভ সিন ইন ওন মাই, একটা হিন্দু ছেলে আসছে, স্যার আমার এরকম এই আঘাত করেছে, কে ও এক্ষুনি যাও অ্যারেস্ট করে নিয়ে আসতে। অন দি আদার হ্যান্ড একটা মুসলমান এসে বলছে, স্যার আমার এই জমিটি নিয়ে জমি নিয়ে গেছে, কারণে ধমক দিতে, আমার নিজের চোখের সামনে দেখা। আমি তাকে বললাম, বিনয় ভাই আপনি এটি কী করলেন? বলি স্যার বুঝেন না স্যার, এরা আমাদেরকে জ্বালা যন্ত্রণা করে ছেড়ে দিচ্ছে আমার নিজের চোখেরা, বিকজ ওয়ান অফ দেয়ার ব্রাদার ইজ মাই ফ্রেন্ড অফ মাই ওয়াইফ, ডাক্তার আগে ঢাকা মেডিকেলে। হাওয়ার আমরা কিন্তু অনেক উদার মনের, এতে কোনো সন্দেহ নাই, ওরা সেটা না। ওরা এই যে আজকের পেঁয়াজ, ইন্ডিয়া কিন্তু পেঁয়াজ রাস্তা গোড়াগড়ি খাচ্ছে এখন। পশ্চিমবাংলার সমস্ত লোক, ওই যে সুরেন্দ্র না কি আছে না এমপি, তারা ধুলাই করতেছে, পেঁয়াজ আলুর দাম কমে চলে আসছে, এইবার গরুর দাম কমে যাবে আরো। এবার বাংলাদেশের মানুষ গরু, আমি বলছি একটাই বলছি এই জন্য যে বাংলাদেশের মানুষ আমরা তাদের শত্রু বানাতে চাচ্ছি না, যদি বন্ধু হতে চায় ফাইন, বাট ইউ ডু নট স্টপ মি ফ্রম গোয়িং মেক ফিনান্সিয়াল চান্স সামবডি এলস, ইট ইজ আওয়ার চয়েস। অনেক ধন্যবাদ স্যার আপনাকে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম দুজন বিদগ্ধ আলোচকের কাছ থেকে, যারা সত্যিকার অর্থেই মনে গভীর থেকে দেশকে ভালোবাসেন এবং তাদের সেই প্রত্যাশার বাংলাদেশ, আমরা অপেক্ষা করব সেই প্রত্যাশার বাংলাদেশের জন্য। এবং সে দেশ পেতে হলে আমাদের রাজনৈতিক দলকে ধৈর্য ধারণ করতে হবে, একই সাথে আমরা যারা আন্দোলনের সাথে জড়িত ছিলাম আমাদেরকেও বুঝতে হবে সরকারের সীমাবদ্ধতার কথা এবং তাদের সুযোগ করে দিতে হবে আমাদের জন্য কাজ করার জন্য। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অত্যন্ত গৌরবান্বিত একজন ব্যক্তিত্ব, যিনি এই বয়সে এসে দেশের ভালো ছাড়া মন্দ কিছু চিন্তা করতেও পারেন না। সুতরাং চলুন না আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি এবং প্রত্যাশার বাংলাদেশ ফিরে পেতে আমরা কাজ করে যাই। আল্লাহ হাফেজ।